আমরা আজকে নতুন চ্যাপ্টার শুরু করতেছি। হ্যাঁ, আমাদের চ্যাপ্টারের নাম চ্যাপ্টার নাম্বারটা হচ্ছে অধ্যায়। আমরা আজকে ফিজিক্স প্রথম পত্রের 5 নাম্বার অধ্যায় শুরু করতেছি। আর এই অধ্যায়ের নাম হচ্ছে কাজ, শক্তি আর হচ্ছে ক্ষমতা। ওকে, আপনাদের প্রত্যেকের এই চ্যাপ্টার থেকে আগে কি হয়েছে না হয়েছে এগুলো ভুলে যান। নোট কতটুকু করছেন না করছেন ওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো। এই চ্যাপ্টার থেকে পুঙ্খানুপুঙ্খ রূপে নোট চেক করব আমি। ওকে, আচ্ছা। তো আমাদের আজকের ফার্স্ট টপিক এবং আজকের ক্লাস ও আরো একটা ক্লাস এটার উপরে যাবে, সেটা হচ্ছে কাজ নিয়ে আলোচনা। সর্বপ্রথম টপিক লেখালেখি আমি দিব, আপনারা এখন খাতা বের করা লাগবে না। যখন লিখতে হবে আমি বলে দিব লিখতে হবে এখন, ঠিক আছে? কাজ কাকে বলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব না এখন, যেহেতু দেরি হয়ে গেছে আজকে। কাজ কাকে বলে আমি বলতেছি। আমাদের চারপাশে আমরা অনেক কিছুই দেখি, অনেক কিছুকেই কাজ হিসেবে আমি নেই বা আমরা নিয়ে থাকি। বাট ফিজিক্সের ভাষায় আমরা যদি কাজের কথা বলি তাহলে তার সংজ্ঞাটা হচ্ছে কি, সবাইকে জিজ্ঞেস করলে যেটা বেসিক্যালি বলে স্টুডেন্টরা সেটা হচ্ছে বল এবং সরণের গুণফলকে কাজ বলে। বাট এটা অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা না, এটা সঠিক না। যদি এটাকে কাজ বলতে চাই তাহলে সূত্রটা আসে W=Fs। আর যেটা কিনা আমাদেরকে মিন করে W যদি আমরা Fs বলি, এই কথাটা মানে হচ্ছে যে বল ও ঠিক বলের দিকে, ঠিক বলের দিকে কথাটা মানেটা কি, যে বল যেদিকে একেবারে সেই দিকে। কিন্তু আমাদের সবসময় কিন্তু বল যেদিকে একেবারে সেই দিকে কিন্তু সরণ হয় না। যেমন এক্সাম্পল হিসেবে তোমাদের বোঝার স্বার্থে যদি বলি, আমরা যখন সিঁড়ি দিয়ে উঠি এক্ষেত্রে বল বলতে অভিকর্ষীয় বলকে বোঝানো হয়। অভিকর্ষীয় বল কোন দিকে কাজ করে? খাড়া নিচের দিকে, অথবা তার বিপরীত দিক বলে খাড়া উপরের দিকে। আমরা কি খাড়া উপরের দিকে সরণ করি না তির্যক ভাবে সরণ করে যাচ্ছি? তাহলে বল যেদিকে ঠিক সেদিকে কি আমরা সরণ তৈরি করতেছি? তাহলে ওইটা কিন্তু সংজ্ঞা অনুযায়ী ভুল হয়ে যাবে। তাই সংজ্ঞাটা আসলে যেটা আপনারা বলেন বা পড়ে আসেন সেটা সঠিক পুরোপুরি বলবো না, আবার ভুলও বলবো না। সঠিক সংজ্ঞাটা তাহলে কি হবে? একটা চিত্র আঁকতেছি তাহলে বুঝতে পারবেন। আমি একটা চিত্রে এইদিকে বলকে দেখাচ্ছি। যদি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং এই বলের কারণে বস্তুটার যদি সরণ ঘটে, কি ঘটে? সরণ ঘটে। তাহলে মনে করো সরণটা আমি একেবারে বলের দিকে না দিয়ে একটু অ্যাঙ্গেল করে থিটা কোণে এইদিকে দেখাচ্ছি, তার মানে সরণের ডিরেকশন তো হচ্ছে এইদিকে। বল যেদিকে বলের সাথে একটু অ্যাঙ্গেল করে সরণের দিকে হচ্ছে। তাহলে কি সরণ হয়েছে কি হয়নি? হয়েছে। তাহলে সংজ্ঞা অনুযায়ী যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং বস্তুটির যদি সরণ ঘটে, তাহলে কি সরণ ঘটাইছি? তাহলে বল ও বলের দিকে, বল ও কি, তো বলের ডিরেকশন তো এই দিকে। সরণের কথা যদি বলি তো বলের দিকে কতটুকু সরণ হয়েছে এটা আমরা বের করার জন্য 9-10 এ আপনারা পড়ছিলেন উপাংশ রিলেটেড বিষয়গুলা বা লম্ব বিক্ষেপের বিষয়গুলো পড়ছি। তো আমি সরণ এই পর্যন্ত হয়েছে, এটাকে লাস্ট মাথা কি করছি, এই রেখার উপরে টেনে আনছি। আনার পরে আমি একটু কালো করে দেই, তাহলে বুঝতে পারবা সরণ কি এই পর্যন্ত শো করতেছে না? বলতো এটা এদিকে গেছে, কিন্তু যদি বলের দিকে হিসাব করি তাহলে আমরা লাস্ট মাথা থেকে বলের উপর একটা লম্ব বিক্ষেপ টানতেছি। কি টানতেছি? তো লম্ব বিক্ষেপ টানার পর যেখানে ছেদ করছে শুরু থেকে সেই পর্যন্তই কি তার কি হয়েছে? সরণ হয়েছে। কার দিকে? বলের দিকে। তো এই অংশটুকু আমরা বের করব। এই সমকোণী ত্রিভুজে আমি যদি এটাকে ভূমি বলি, এটাকে যদি আমি ভূমি বলি, এটা এস মানে কি, এটা আমাদের অতিভুজ হিসেবে কাজ করতেছে না? বলতো, কারণ থিটার বিপরীতে এই বাহুটাকে আমরা কি বলবো? লম্ব। তাহলে আমার এই ভূমি কতটুকু এটা আমাদের জানা দরকার। ভূমি আর অতিভুজের মধ্যে আমরা জানি ত্রিগোণমিতির cos θ সম্পর্ক তৈরি করে। তো cos θ = ভূমি ডিভাইডেড বাই কি? অতিভুজ, বা cos θ = ভূমি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে s। তাহলে ভূমি মানে এই যে এই কালো অংশটুকু = কি আসে বলতো? s cos θ। তাহলে সবাই একটু খেয়াল করেন, বলের দিকে সরণের যে অংশটুকু পাইছি এটাকে বলা হয় সরণের একটা উপাংশ। কি বলা হয়? বলের দিকে সরণের কি পুরোটা পাইছি না সরণের একটা পার্ট পাইছি? এটা হলো সরণ। ধরো এটা 10 মিটার হইতে পারে, বাট s cos θ কিন্তু 10 হবে না। ক্যালকুলেশন করলে হয়তো 7, 8, 8 সামথিং। তাহলে কি পুরো সরণটা পাওয়া গেছে না সরণের একটা অংশ পাওয়া গেছে? তাহলে সেটাকে বলা হয় সরণের উপাংশ। তাহলে আমাদের এই যে s cos θ এটা কি বরাবর? বলের দিকে না?
তাহলে কাজের সংজ্ঞাটা কি? কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, এর ফলে যদি বস্তুটির সরণ ঘটে, তাহলে ওই বল, দ্যাট ইজ এফ, এবং বলের দিকে সরণের উপাংশ, দ্যাট ইজ কে, এস কস থিটা, এই দুইটার গুণফলকে বলা হয় কি? কাজ। তাহলে কাজ কাকে বলে? কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, এর ফলে যদি বস্তুটির সরণ ঘটে, তাহলে ওই বল ও বলের দিকে সরণের উপাংশ কতটুকু বলেন সবাই? কতটুকু? এস কস থিটা। কিভাবে বের করছি? স্যার, এস কে বলের উপরে লম্ব টানছি, যে অংশটুকু পাইছি সমকোণী ত্রিভুজের যে ত্রিকোণমিতির কনসেপ্ট, সেটাকে ব্যবহার করে আমরা পাইছি, রাইট কি না? তাহলে সরণের উপাংশের গুণফলকে আমরা কাজ বলে থাকি। এখন এই কাজ W = F s cos থিটা, আপনারা যে সংজ্ঞাটা আমাকে বলতেন, জিজ্ঞেস করলে আমি জানি হয়তো কেউ সঠিকও বলতে পারতেন, আপনারা বলতেন হচ্ছেন Fs। এটাও ঠিক আছে, কিন্তু এটা কখন? যখন এই থিটার মানটা কমতে 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 কত হয়ে যায়? থিটা = 0 ডিগ্রি হয়। তাহলে যখন আমাদের থিটা 0 ডিগ্রি, কেবল তখনই হচ্ছে বল এবং সরণের গুণফলকে আমরা কি বলতে পারি? কাজ বলতে পারি। ওকে, আর মজার ব্যাপার, এটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম কাজ। কি কাজ? ম্যাক্সিমাম। এটা কি কাজ? ম্যাক্সিমাম কাজ। ওকে, এখন W এর আরো একটা ফর্মুলা আছে, সেটা কি? আমরা যে এই যে ফর্মুলাটাকে দেখতেছি, ভেক্টর চ্যাপ্টারে আমরা পড়ে আসছিলাম, a ভেক্টর ডট b ভেক্টর। সবাই চিল্লা বলেন তো এটা কি হবে? ab cos থিটা। a ভেক্টর ডট b ভেক্টর মানে ab cos থিটা। তাহলে fs cos থিটা, এটাকে আমরা কি বলতে পারি? a ভেক্টর ডট s ভেক্টর। তার মানে আমি আপনাদেরকে ম্যাথ দিতে পারি, ভেক্টর f এর মানে বলের মান না দিয়ে বলের একটা ভেক্টর রাশি দিব, সরণের মান না দিয়ে সরণের একটা কি দিব? ভেক্টর রাশি দিব। ওই বলের রাশি আর সরণের রাশিকে নিয়ে কিভাবে কাজ বের করবেন, সেটা বের করার জন্য হচ্ছে এই সূত্র। স্যার, ডট গুণন করে দিব। ডট গুণনের নিয়ম কি? আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে কে গুণ করা হচ্ছে ডট গুণনের নিয়ম। তো এটা হচ্ছে আমাদের কাজের সংজ্ঞা এবং তার ফর্মুলা। তো আপনারা এইটুকু তুলবেন, কিন্তু তার আগে সংজ্ঞাটা আমি বলবো, আপনারা লেখার পরে তুলবেন। তো এবার খাতাতে আসেন, লেখেন কাজ। কাজের সংজ্ঞা বলতেছি, লেখেন। কোন বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, কোন বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং এর ফলে যদি বস্তুটির সরণ ঘটে, এর ফলে যদি বস্তুটির সরণ ঘটে, কোন বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং এর ফলে যদি বস্তুটির সরণ ঘটে, তবে ওই বল এবং তার দিকে ওই সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। লিখছেন সবাই? আচ্ছা, অর্থাৎ এবার এই যে চিত্র, আশেপাশে যা কিছু মনে করো গুরুত্বপূর্ণ লিখে ফেলো, ঠিক আছে? আচ্ছা, লেখা পর্যন্ত একটু পজ করে রাখো। ওকে, তো আমরা কাজ কি জানলাম। এবার এই যে কাজ, এই কাজের একক কি? সবাই জানি কাজের একক কি হইতে পারে। W = আমরা কি দেখতে পাচ্ছি, একটা আছে F। থিটার তো কোনো একক হবে না, ডিগ্রি বলতে যেটা আছে ওটাকে আমরা বাদ রাখি। ফিজিক্সের যে এককগুলো আছে সেগুলো হবে F আর S এর। তো F এর একক কি? নিউটন। আর S এর একক কি? মিটার। তার মানে কাজের একক হচ্ছে নিউটন মিটার, যাকে আমরা কি বলি? জুল বলি। তো আপনাদের এমসিকিউতে টিচাররা কিন্তু কোশ্চেন করে নিচের কোনটি কাজের একক। এখন কাজের একক অপশনে জুল দিল না, তখন কি করবা? জুল না দিলে কি দিতে পারে? নিউটন মিটার দিতে পারে। কি দিবে? এখন নিউটন মিটারও দিল না, তখন কি করবা? স্যার, নিউটন মানে হচ্ছে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2 ইনটু মিটার। এই কথাটা মানেটা কি? কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2।
তার মানে আপনাদের একক এটাও দিতে পারে। সো কাজের একক হচ্ছে এই তিনটাকে সুন্দর করে মাথায় রাখেন। স্যার কাজের একক জুল অথবা নিউটন মিটার অথবা কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পারছি? তাহলে কাজের একক কি? জুল অথবা নিউটন মিটার অথবা কি কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। কাজের একক গেল। ওকে, এবার আসেন এককের পরে মাত্রা। মাত্রা মানে আসলে কি? মাত্রা বলতে আমরা কি বুঝি? যে একটা রাশির ভিতরে কতগুলা রাশি আছে। কাজ একটা রাশি, এটার ভিতরে কতগুলা রাশি আছে সেগুলার সমষ্টিটাকে আমরা মাত্রা বলে থাকি, বা সেগুলো তো আমরা এখানে এবং কি কি জাতীয় রাশি আছে মাত্রা দ্বারা কিন্তু আমরা দুইটা বিষয় বুঝি। একটা হচ্ছে কতগুলো রাশি দ্বারা তৈরি এবং কি কি রাশি দ্বারা তৈরি। তো এটা বুঝতে পারি আমরা এটাকে এককে ভাঙতে ভাঙতে আমরা ফাইনালি এখানে নিয়ে আসছি। কেজি এটার মাত্রা কি? এম। মাস। মিটার মানে লেন্থকে বোঝানো হয়, এটার মাত্রা তাহলে কি? এল স্কয়ার। এস মানে সময়, সময়ের বড় হাতের অক্ষর টাইম, টাইমকে টি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে টি ইনভার্স 2। সো কাজের মাত্রা সমীকরণ হচ্ছে এম এল স্কয়ার টি ইনভার্স 2। ওকে, তাহলে ফয়সাল আমরা কি শিখলাম? কাজ কাকে বলে শিখছি, কাজের সূত্রগুলো দেখলাম, আর কাজের একক কি জানলাম, কাজের মাত্রা সমীকরণ জানলাম। এবার লিখো দিক নির্দেশের উপর ভিত্তি করে কাজ দুই প্রকার। কাজের প্রকার ভেদে যাচ্ছি আমরা। দিক নির্দেশের উপর ভিত্তি করে, দিক নির্দেশের উপর ভিত্তি করে কাজ দুই প্রকার, যথা বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। ওকে, সবাই এবার আবার কলম স্টপ করবেন। একটু খেয়াল করেন, আমি এই মার্কারটাকে এখান থেকে উপরে তুলতেছি। উপর নিচে যখন কথা আসবে মানে উচ্চতা হাইটগত পরিবর্তন হইলে ওই ক্ষেত্রে যে কারণে পরিবর্তন হয় সেটাকে বলা হয় অভিকর্ষীয় বল। অভিকর্ষীয় বলের কারণেই কিন্তু আমরা হাইটগত পরিবর্তন করে থাকি। আমি সিঁড়ি দিয়ে উপরে উঠি, সেখানেও কিন্তু অ্যাকচুয়ালি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে উপরে উঠি। আমি সিঁড়ি দিয়ে নিচে নামি, সেটাও কিন্তু অভিকর্ষ বলকে ব্যবহার করে নিচে নামি। তো পৃথিবীতে যদি কোনো কাজ হয় এমন যে বল যেদিকে প্রয়োগ করা হয়েছে সরণ তার দিকে না হয়ে বিপরীত দিকে হচ্ছে, কথা বুঝতে পারছি? অথবা আমরা যখন ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করি থিটার উপর ভিত্তি করে, কার উপর? থিটা। থিটার উপর ভিত্তি করে তার মানটা পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে। যদি পজিটিভ আসে তার মানে হচ্ছে বলের দ্বারা কাজ হয়েছে। তো বলের দ্বারা কাজ মানে কি? বল যেদিকে সরণ যদি সেদিকে হয়। আর বলের বিরুদ্ধে কাজ তাহলে কি হবে? বল যেদিকে সরণ যদি তার বিপরীত দিকে হয়। যেমন এই মার্কারকে আমি এখন যদি ছেড়ে দেই নিচে পড়তেছে, তার মানে বল যেদিকে সরণও কি সেদিকে, এটা বলের দ্বারা কাজ। কিন্তু এই মার্কারকে নিচ থেকে যদি আমি উপরের দিকে উঠাই তো অভিকর্ষীয় বল কাজ করে কোন দিকে? কিন্তু আমি তুলতেছি কোন দিকে? উপরের দিকে। তাহলে বলের ডিরেকশন আর সরণের ডিরেকশন কি এক হইলো? তাহলে যখন বল যেদিকে সরণ সেদিকে না হয়ে তার বিপরীত দিকে হয় তখন সেই ধরনের কাজকে আমরা বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ বলি। সংজ্ঞা দুইটা বই দেখে আপনারা সুন্দর করে নোট করবেন, কিন্তু এটা ভিতরে এমসিকিউতে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, আমি সেটা ডিসকাস করতেছি। আমি একটা গ্রাফিক্যাল বিষয় দেখানোর চেষ্টা করি। এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের বল কাজ করে, তো আমি এক্স অক্ষের ধনাত্মক দিকে বলের ডিরেকশন দেখাচ্ছি। বলের ডিরেকশন হচ্ছে এই দিকে। এখন সরণ যদি এইদিকে হয় তাহলে তো ধনাত্মক কাজই, কারণ বল যেদিকে সরণও সেই দিকে। কিন্তু সরণ এদিকে না হয়ে যদি সরণ এই দিকে হয়, খেয়াল করেন, তাহলে বল যেদিকে সরণ কি সেদিকে আছে কিনা দেখেন। আমি একটু লম্বা ভাবে টানলে এই যে আছে, এতটুকু পরিমাণ আছে না? যদি ধরেন না থিটা এটা একটা, কিন্তু যদি ধরো থিটা আমি আরো বাড়াই তাহলে দেখো যত থিটা বাড়াচ্ছি বলের সরণের পরিমাণ কি হয়ে আসতেছে? থিটা যদি আরো বাড়াই সরণ কি আরো কমতেছে না? থিটা বাড়াইতে বাড়াইতে আমি যদি একসময় এই বরাবর বল প্রয়োগ করি তাহলে আমার থিটা 90 ডিগ্রি যখন হয়ে যায় তখন আমি যদি এটাকে নিচের দিকে টেনে নিয়ে আসি, সে যে জায়গাতে এসে মিলিত হয় সেটার কাজ কত? শূন্য কাজ।
কারণ থিটা কত ডিগ্রি হয়ে গেছে, cos 90 ডিগ্রির মান কত, 0। cos 90 ডিগ্রির মান কত, 0। তাহলে কি দেখতে পাচ্ছি তানভীর, যে ভাই যদি প্রায় একদম এই পরিমাণও রাখতে পারতাম তাহলেও কিন্তু মিনিমাম কিছুটা হইলেও কাজ পাওয়া যেত। তাহলে এই জায়গাটা থেকে একটা গ্রাফিক্যাল কনসেপ্ট থেকে আমরা নিশ্চয়ই একটা জিনিস বুঝতেছি যে 0 ডিগ্রি থেকে যদি আমাদের থিটা বড় হয় অথবা সমান হয়, বড় হইলে অথবা কি হইলে, কারণ সমান হইলে থিটা যদি 0 ডিগ্রি হয় আমরা কাজ পাচ্ছি না, ম্যাক্সিমাম কাজ পাচ্ছি, সবচেয়ে বেশি পাচ্ছি। তাহলে 0 ডিগ্রি থেকে থিটা যদি সমান বা বড় হয় আর 90 ডিগ্রি থেকে যদি কি হয় ছোট, সমান দেওয়া যাবে না, কিন্তু সমানে কি কাজ পাওয়া গেছে নাকি 0 আসতেছে? তাহলে 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান কিন্তু 90 ডিগ্রি থেকে যদি ছোট হয়, কেবল এই শর্তে আমরা কি ধরনের কাজ পাবো, ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ। বুঝতে পারছি? এখন যদি সবাই দেখেন থিটা বাড়তে বাড়তে 90 এর চেয়ে একটু বেশি হইলো, এখন আমরা যদি নিচে আনি এই যে সরণ পাইলাম, কিন্তু কোন দিকে সরণটা, বল যেদিকে সরণ তার বিপরীত দিকে, থিটা আরো বাড়াই সরণ আরো বেশি পাবো, থিটা আরো বাড়াই সরণ আরো বেশি পাবো। এবার বাড়াইতে বাড়াইতে আমরা এক সময় থিটা যদি এই লাইন বরাবর দিয়ে ফেলি তাহলে পুরো এ পর্যন্ত আসতে কত ডিগ্রি ট্রাভেল করে, 180 ডিগ্রি। সো আমরা দেখতে পাচ্ছি 180 ডিগ্রিতে আমার বলের ঠিক বিপরীতের কাজটা আমরা পাচ্ছি। তাহলে আমাদের কি হবে, যে থিটা 90 ডিগ্রির চেয়ে যদি বড় হয়, সমান দেওয়া যাবে না, সমান দিলে তো 0 কাজ হয়ে যায়। 180 কি হয়, ছোট অথবা কি সমান হয়, তাহলে আমরা যে কাজটা পাবো সেই কাজটাকে আমরা বলে থাকি ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ। তাহলে আপনাদের এমসিকিউতে আসে যদি যে নিচের কোনটি ঋণাত্মক কাজের সীমা, সীমা মানে কি রেঞ্জ বলে না, সেটা হচ্ছে ঋণাত্মক কাজের জন্য এটা, ধনাত্মক কাজের জন্য এটা। তুলে রাখেন, ওই পর্যন্ত পজ করে রাখেন। তাহলে আমাদের ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, আশা করি সবাই বুঝতে পারছেন কোন কাজের রেঞ্জ কতটুকু সেটাও আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। তো এটা ছিল আমাদের কাজ দিকের উপর ভিত্তি করে প্রকারভেদ। ওকে, এখন তোমরা কি খেয়াল করছো আমি ধনাত্মক কাজ নিয়ে কথা বলছি, ঋণাত্মক কাজ নিয়ে কথা বলছি, কিন্তু মাঝে একটা কাজ রয়ে গেছে যার নাম কি শূন্য কাজ, মানে মিনিমাম। অনেকে প্রশ্ন করতে পারে যে একটা লোকের দ্বারা মিনিমাম কাজ কতটুকু হতে পারে, মিনিমাম মানে সে কোনো কাজই করলো না, মানে কাজ 0। তো কি কি কারণে আমাদের কাজ 0 হইতে পারে? যেমন একটা লোক প্রচুর কষ্ট করছে কিন্তু তার আউটপুট 0। আমি যদি কাউরে বলি সকালে উঠা যে আজকে আপনি সারাদিনে এই দেয়ালরে 1 ইঞ্চি সরাবেন, আপনাকে 10,000 টাকা দিব, সে সারাদিন ঠেলাও কি সরাইতে পারবে? সে বল দিছে কিন্তু স্মরণ করতে পারে নাই, কারণ সংজ্ঞাতে লেখা আছে বল প্রয়োগ করলে যদি বলের দিকে স্মরণ ঘটে, স্মরণ কি ঘটছে, তাহলে এস এর মান কত? যদি এফ ইন্টু 0 ইন্টু যাই লিখি আমার পুরো অ্যান্সার কি চলে আসবে? তাহলে আমাদের কাজ অনেক সময় বল প্রয়োগ করলেই যে কাজ হবে এমন কোনো কথা না, তাহলে কাজ শূন্য হয় অনেক সময়। তো কি কি কারণে কাজ শূন্য হয়, সুন্দর করে লেখো, কি কি কারণে কৃত কাজ শূন্য হতে পারে, কি কি কারণে কৃত কাজ শূন্য হতে পারে, কি কি কারণে কৃত কাজ শূন্য হতে পারে? এবার বোর্ডে দেখেন, আমরা জানি কাজ মানে কি, W = F S cos θ। এটা হলো কাজের মূল সূত্র, রাইট? এখানে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো কাজের কয়টা রাশি আছে, একটা আছে F, আরেকটা আছে S, আর একটার নাম কি θ। তো এই F যদি কোনো কারণে শূন্য হয়ে যায় তাহলে পুরো রাশিটা এই শূন্যের সাথে কি রূপে আছে, গুণ আকারে আছে। কোনো কিছুকে শূন্যের সাথে গুণ করলে তার অ্যান্সার কি আসে, শূন্যই আসে। তাহলে কি হবে, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে যদি বলের মান শূন্য হয় তাহলে কাজ শূন্য হতে পারে, বলের মান শূন্য হলে কাজ শূন্য হতে পারে। আচ্ছা, এখন একটু আগে জানি একটা কথা বলছি যে দেয়ালকে ধাক্কা দিব তখন কি বলের মান শূন্য? আমি এখন আমার সমগ্র শক্তি দিয়ে এই দেয়ালকে ধাক্কা দিচ্ছি, বলের মান কি শূন্য না বল দিছি? কিন্তু লোকটা কোনো দেয়ালের কোনো প্রকার স্মরণ হইল না, তাহলে কি শূন্য? এখন
এফ আছে কিন্তু কি শূন্য? সরণ শূন্য। আচ্ছা সরণ যদি শূন্য হয়, শূন্যটা কি পুরো রাশির সাথে গুণাকারে না? তাহলে সেই ক্ষেত্রে আমার অ্যান্সার কি হয়ে যাবে? তার মানে সরণ শূন্য হইলেও আমাদের কাজ কি হয়ে যাবে? শূন্য হবে। তাহলে 2 নাম্বার হচ্ছে সরণ শূন্য হলে। আচ্ছা এবার আসো 3 নাম্বার কথা। 3 নাম্বার একটু আগেই তোমরা গ্রাফে দেখছিলা যে আমাদের বল যদি এদিকে কাজ করে আর সরণ যদি এদিকে কাজ করে, তাহলে বল এবং সরণ এদের মাঝে অ্যাঙ্গেল কত ডিগ্রি? কথা বলেন। আর আপনারা দেখছেন তখন আমাদের কাজ কত ছিল? তার মানে যদি থিটা কোনো কারণে 90 ডিগ্রি হয়ে যায়, সেই ক্ষেত্রেও কৃতকাজ কি হবে? শূন্য হবে। তাহলে লেখো থিটা 90 ডিগ্রি হলে কৃতকাজ শূন্য হয়। তাহলে সানজিদ এবার আমাকে বলো কয়টা কারণে কৃতকাজ শূন্য হতে পারে? কি কি স্যার? F0 হলে, S0 হলে, অথবা থিটা 90 ডিগ্রি। থিটা কি বলতো? থিটা কার কার মধ্যবর্তী কোণ? F এবং S। এটা ক্লিয়ার থাকতে হবে, F এবং S এর মধ্যবর্তী কোণ। তা আপনি বলবেন বল ও সরণের মধ্যবর্তী কোণ থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে কাজ কি হবে? শূন্য হবে। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা একটা অনুধাবনমূলক কোশ্চেন নিয়ে একটু আলোচনা করি আপনাদের সাথে, জিনিসটাকে ক্লিয়ার করার জন্য। মানে এই যে স্যার শূন্য কাজ আপনি কেন পড়াইছেন, বিভিন্ন কাজে লাগবে অনুধাবনে। 1 নাম্বার কাজটাই আমি বলতেছি, লেখেন বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে, বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে, বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে কৃত কাজ শূন্য হয় কেন? বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে কৃত কাজ শূন্য হয় কেন? অথবা দিয়ে এই কোশ্চেনটা অন্যভাবে আসতে পারে, আমি বলতেছি লেখো। সূর্যের চারদিকে, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরার সময়, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরার সময় সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরার সময় কোনো কাজ হয় না কেন? ব্যাখ্যা করো। ওকে, তোমাদের মধ্যে কেউ কি আসো এই বিষয়টা নিয়ে একটু বলতে পারবা বা আন্দাজ করতে পারতেছো? উপরে যে 3টা পয়েন্ট দিছে, 3টা পয়েন্টের উপর যে কোনো একটা দিয়ে কিন্তু এটা এক্সপ্লেইন হবে। সরণ 0। আচ্ছা সরণ 0 কেন? আচ্ছা সরণের কথা বাদ দেই, দূরত্বের কথা বললে? ভেক্টর রাশির কথা বাদ দেই, fs cos θ যখন, f তো তখন শুধু মানটাকে নিব, s কে তখন শুধু মানটাকে নিব, তখন কি? তখন 0 হবে। তাহলে কি হবে? আপনারা যারা সরণের কথা বলছেন, সরণ শূন্য হয় না। ফার্স্ট অফ অল কেন শূন্য হয় না আমি একটু বলি। এটা যদি একটা বৃত্ত হয়ে থাকে, আপনারা আলটিমেট সরণের কথা বলতেছেন, আমি আলটিমেট সরণের কথা বলিনি। আমি বলছি বৃত্তাকার পথে ঘোরার সময় কোনো কাজ হয় না কেন। একটা বস্তু এখন এখানে আছে, বলতে চাচ্ছ? হ্যাঁ, সমবেগে ঘুরলে সমস্যা কি? সমবেগে ঘুরলে কি কাজ হবে না? আচ্ছা সবাই দেখো, এখন সে এখান থেকে এখানে আসছে, তার কি ডিরেকশন একই দিকে আছে? তার ডিরেকশন, যে কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরলে তার ডিরেকশন হয় স্পর্শক বরাবর। তাহলে এটার ডিরেকশন এই স্পর্শক বরাবর, দুইটার কি একই ডিরেকশন আছে? তাহলে কি দিক চেঞ্জ হয়েছে না? সরণের দিক কিন্তু একই দিকে না, তার মানে সরণের দিক চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এবং সরণ আছেও, এখান থেকে এখানে একটা ডিস্টেন্স না, সে কি একটা বৃত্তচাপ অতিক্রম করছে না? বলেন, তাহলে কি সরণ হয়েছে কি হয় নাই? দিকও চেঞ্জ হয়েছে, তার মানে শূন্য না। তাহলে কেন শূন্য? কাজ শূন্য কেন? সরণের ব্যাপারটা তার মানে নেগেটিভ। হ্যাঁ জোরে বলো। থিটা, থিটা কি হয়? নাইনটি ডিগ্রি হয়। গুড, একেবারে পারফেক্ট কথা বলছি। দেখো যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরে, সবাই একটু খেয়াল করেন, হ্যাঁ বলি, একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে, নিউটনিয়ান বলবিদ্যায় আমরা তাহলে কি শিখলাম? কৌণিক পার্টে কি শিখলাম?
যে একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন সে একটা বিশেষ বলের কারণে কিন্তু ঘুরে। সেই বিশেষ বলটার নাম কি? কেন্দ্রমুখী বল। অর্থাৎ কেন্দ্রের দিকে একটা বল কার্যকর থাকে, যে বলটার কারণে সে ঘুরতে থাকে, রাইট? তো এটা হচ্ছে সেন্টার, এদিকে একটা বল কার্যকর থাকে, তার মানে বলের ডিরেকশন আমরা পাইলাম। এখন বল যেদিকে কাজ করে সরণ তার কোন দিকে? সবসময় বস্তু যেদিকে ঘুরে স্পর্শক বরাবর না? তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? আর আমরা কি শিখছি একটু আগে? থিটা 90 ডিগ্রি হলে কাজ শূন্য। ধরো বস্তুটা এখন এখানে, বল এইদিকে আর তার স্পর্শক এদিকে, তাহলে এখনো কত ডিগ্রি? ধরো বস্তুটা এখানে, স্পর্শক এদিকে, বল এদিকে, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? তার মানে বৃত্তাকার পথে যখন কোন একটা বস্তু ঘুরে তখন সকল সময় সে সরণের দিক এবং বলের দিকের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি মেনটেন করে চলে? 90 ডিগ্রি মেনটেন করে চলে। যেহেতু বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সেহেতু আমরা জানি W কি বলতো? Fs cos থিটা এখানে 90 ডিগ্রি। তো F যাই থাকুক, S যাই থাকুক, এটার অ্যান্সার 0। তো আমাদের টোটাল কাজও কি চলে আসতেছে? 0। ওকে, এক্সপ্লেন করতে পারবা না নিজেদের মতো করে, এবার শুধু ম্যাথমেটিক্যালি পার্টটা দিয়ে দিবা। তাহলে আমরা শিখলাম যে শূন্য কাজ কি, আর শূন্য কাজ দিয়ে আমাদের কি আসতে পারে পরীক্ষার হলে। এই টাইপের কিছু অনুধাবনমূলক কোশ্চেন আসবে। এই একটা কোশ্চেন আমি এরকম শুনছি যে একটা চিংড়ি মাছ একটা লোক ধরার পরে মাটির উপরে রাখছে, এই মাটির উপরে রাখলো। এখন বলতেছে চিংড়িটা লাফ দিয়ে 1 মিটার উপরে উঠছে। 1 মিটার মানে অনেক, এমনি এক্সাম্পল স্বরূপ বলতেছি। উঠার পর আবার সেখানে এসে পড়ছে। কোশ্চেন করছে চিংড়ির দ্বারা কৃত কাজ কত? কত হবে? তার কোন স্মরণ হয়েছে পজিশন থেকে? তার মানে এখানে আমার স্মরণ শূন্য। তো স্মরণ যদি শূন্য হয় তাহলে কোনো কাজ হয় না, আসলে কাজ হয় না। আরেকটা কোশ্চেন আমি দেখি মাঝে মাঝে টেস্ট পেপারে, একটা লোক ওই যে কাঁধে ব্যাগ নেয় না, আমরা যে নেই ল্যাপটপের ব্যাগ, তো এই ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে নামতেছে বা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ধরো এই ব্যাগটা নিয়ে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, বলতেছে যে এই ব্যাগের সাপেক্ষে যদি বলা হয় তাহলে ব্যাগের স্মরণ মানে ব্যাগের ক্ষেত্রে কৃত কাজ 0 কেন? ব্যাগের তো স্মরণ হচ্ছে, আমি যাচ্ছি মানে আমার সাথে সাথে ব্যাগের স্মরণ হচ্ছে না, কিন্তু কাজ শূন্য কেন? ব্যাগের ওজন কোন দিকে কাজ করে? তাহলে বল তো এটা, আর স্মরণ কোন দিকে হচ্ছে? এই বরাবর। তাহলে স্মরণ হচ্ছে এই বরাবর, ওজন কাজ করতেছে নিচের দিকে। বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ কত? তার মানে এই ক্ষেত্রে এই জন্য কৃত কাজ শূন্য। ওকে, সো এই যে কৃত কাজ শূন্য, এই কথাটাকে ব্যবহার করে আপনাদের অনেক অনুধাবনমূলক কোশ্চেন তৈরি করবে। ধন্যবাদ। এখন আসেন, আমরা ডিরেকশনের উপর ভিত্তি করে কাজ নিয়ে আলোচনা করে ফেলছি, বাট এগুলো ম্যাথমেটিক্যালি খুব একটা কার্যকর কিছু আমাদের দেয় না অনুধাবন ছাড়া। ম্যাথে আমরা কোন ধরনের বিষয় নিয়ে কাজ করব? এবার হেডলাইন দেন, বলের সাপেক্ষে কৃত কাজ 2 প্রকার। বলের সাপেক্ষে কৃত কাজ 2 প্রকার। একটু পজ করো। কৃত কাজ 2 প্রকার। নাম্বার 1, ধ্রুব বলের দ্বারা কৃত কাজ। ধ্রুব বলের দ্বারা কৃত কাজ। নাম্বার 2, পরিবর্তনশীল বলের দ্বারা কৃত কাজ। 1 নাম্বার হচ্ছে ধ্রুব বলের দ্বারা কৃত কাজ, 2 নাম্বারটা হচ্ছে পরিবর্তনশীল বলের দ্বারা কৃত কাজ। স্যার লেখা স্টপ করে ফেলবেন এবার। ধ্রুব বল মানে কি আমি আপনাদেরকে একটু বুঝাই। একটা বস্তুর উপরে আমি 5 মিনিট ধরে 5 নিউটন বল প্রয়োগ করতেছি, তাহলে প্রতি সেকেন্ডে হিসাব করলে কি বলের মান চেঞ্জ হয়েছে? 5 মিনিট পর্যন্ত একই পরিমাণ বল প্রয়োগ করতেছি 5 নিউটন। প্রথম সেকেন্ডে 5 নিউটন, দ্বিতীয় সেকেন্ডে 5 নিউটন, তৃতীয় সেকেন্ডে 5 নিউটন, বা মিনিটের সাপেক্ষে হিসাব করলে প্রথম মিনিটে 5 নিউটন, দ্বিতীয় মিনিটেও 5 নিউটন, তৃতীয় মিনিটেও 5 নিউটন, চতুর্থ মিনিটেও 5 নিউটন, লাস্ট যে 5 নাম্বার মিনিটের কথা বলতেছি সেই সময় আমি 5 নিউটন বল প্রয়োগ করছি। তাহলে প্রতি মিনিটেই কি বলের মান একই না চেঞ্জ হয়েছে? হ্যাঁ, সেম রয়ে গেছে না? তো যখন কোন বস্তুর উপরে সব সময় একই মানের বল প্রয়োগ হয় তখন ওই বলের মান যদি চেঞ্জ না হয়, কথাটাকে কি আমরা ধ্রুব বলি না? কথা বলেন। যদি বলের মান একই রাখি সব সময় তখন সেই বলটাকে আমরা কি বলবো? ধ্রুব বলবো। অথবা ধ্রুব বল বলতে আরো একটা বলকে বোঝানো হয়, সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে যদি একই পরিমাণ করে করে বৃদ্ধি পায়,
অর্থাৎ বৃদ্ধি বা হ্রাসের পরিমাণটাও যদি সর্বদা কি থাকে, ধ্রুব থাকে, সেটাকেও আমরা ধ্রুব বলের আন্ডারে রাখি। লাইক ধরো প্রথম সেকেন্ডে ছিল 3 নিউটন, তারপরের সেকেন্ডে 4 নিউটন, তারপরের সেকেন্ডে 5 নিউটন, তারপরের সেকেন্ডে 6 নিউটন। তার মানে প্রতি সেকেন্ডে বলের মান কি 1 নিউটন করে করে বাড়তেছে, মানে কি ধ্রুব হারে বাড়তেছে না, সেটাকেও আমরা ধ্রুব বলের আন্ডারে রাখি। তাহলে কাজের ক্ষেত্রে আমরা ধ্রুব বলের আন্ডারে কাদেরকে নিব? 1 নাম্বার, যাদের বলের মান সর্বদা সেম, অথবা যাদের বলের মান সেম হারে কি হয়, বৃদ্ধি বা হ্রাস পায়। বুঝতে পারছি? বলের মান যদি সেম হয়, সেই ক্ষেত্রে কৃত কাজকে আমি যদি গ্রাফে দেখাই, এক্স অক্ষ বরাবর দেখাবো সরণকে, ওয়াই অক্ষ বরাবর দেখাবো বলকে। একই পরিমাণ বল যদি রাখি, তাহলে ধরো এটা হচ্ছে একটা বল নির্দিষ্ট পরিমাণ, তাহলে সব সময় একই রাখা মানে কি এটার মান কি বাড়বে কমবে, নাকি সেম লাইন হবে, একটা সরল রৈখিক লাইন হবে না? এর ফলে সরণ এদিকে হয়েছে। তো এটাকে কভার করে যদি আমরা দেখি, এটা একটা কি তৈরি হয়েছে বলতো? আয়তক্ষেত্র। বল সরণ গ্রাফ একটা আয়তক্ষেত্র তৈরি করছে। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বলতো? এফ এস হবে না? যা কাকে নির্দেশ করে? কাজকে নির্দেশ করে। তাহলে আপনারা গতি চ্যাপ্টারে বেগ সময় গ্রাফ থেকে সমাধান করে গ্রাফের ক্ষেত্রফলের মাধ্যমে কি বের করতেন? সরণ বা দূরত্ব বের করতেন না? তো ওইরকম ভাবে বল এবং সরণ গ্রাফ থেকে আমরা এই গ্রাফের ক্ষেত্রফল বের করলে যেটা পাই, সেটা কি পাবো বলতো? কৃত কাজ পাবো। কি পাবো? তাহলে এখন থেকে গ্রাফ আসলে ক্ষেত্রফল বের করা মানে কি বের করা? কাজ বের করা। কিন্তু দেখতে হবে গ্রাফটা কিসের গ্রাফ, বল আর কিসের হইতে হবে? সরণ। আপনাদের আমি একটু পরে লিখাইতেছি, এখন না, আপনারা এখন লিখবেন। এটা চিত্র 1। আরেকটা চিত্র দেখাই, লাইক এইরকম। এখন কি হচ্ছে বলেন তো? বলটা কি বাড়তেছে, বাট কি হারে বাড়তেছে? ধ্রুব হারে বাড়তেছে না? একটু একটু করে করে বাড়তেছে। তো এখন যদি এটা দ্বারা আমরা একটু চিন্তা করি, এই গ্রাফটার ক্ষেত্রফল বলতো কি হবে? এদিকে হচ্ছে এস, এদিকে এফ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে কি হাফ এফ এস আসে না? তো এফ আর এস মানে কি? কাজ। তার মানে এটাও কিন্তু আমাদের কাজকেই দেখাচ্ছে। সো এই যে দুইটা ক্ষেত্র দেখাইছি, একটাতে বল সেম, একটাতে বল সেম হারে বৃদ্ধি পাচ্ছে অথবা হ্রাস পেতে পারে। তো এই যে ক্যালকুলেশন গুলো, ধরো আমি হ্রাস পাওয়ার ব্যাপারটা যদি দেখাই, 3 নাম্বার চিত্র, চিত্র 2। এবার ধরো একটা নির্দিষ্ট পরিমাণে বল ছিল এখানে, এবার সে হ্রাস পাচ্ছে, তাহলে এটাও কি একটা গ্রাফ তৈরি হয়েছে? এখানেও যদি আমরা দেখি, আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি আসবে? হাফ এফ এস আসবে, রাইট কিনা? তাহলে এই যে 3টা গ্রাফ দেখলাম, এই গ্রাফগুলো আমাদের ধ্রুব বলের দ্বারা কৃত কাজকে নির্দেশ করে। তাহলে ধ্রুব বলের দ্বারা কৃত কাজ কি আমি যদি বলি, যদি বল ধ্রুব থাকে অথবা বল যদি ধ্রুব হারে বৃদ্ধি বা কি হয়, হ্রাস পায়, তখন ওই বল দিয়ে যে কাজ সংগঠিত হয় সেই কাজকে বলা হয় ধ্রুব বলের দ্বারা কৃত কাজ। কথা কি বুঝতে পারছি? সংজ্ঞাটা লিখে রাখেন নিজেদের মতো করে। যদি বল সর্বদা ধ্রুব থাকে, যদি বল সর্বদা ধ্রুব থাকে অথবা ধ্রুব হারে বৃদ্ধি বা হ্রাস পায়, অথবা ধ্রুব হারে বৃদ্ধি বা হ্রাস পায়, তখন ওই বলের দ্বারা যে কাজ সংগঠিত হয় ওই কাজকে ধ্রুব বলের দ্বারা কৃত কাজ বলে। ওই কাজকে ধ্রুব বলের দ্বারা কৃত কাজ বলে। ওকে, এখন লেখো যে চিত্রে এই ধ্রুব বলের দ্বারা কৃত কাজ গ্রাফের মাধ্যমে দেখানো হলো। গ্রাফ আঁকো। চিত্র 3টা পাশাপাশি আঁকো তোমরা তিনটাকে। হ্যাঁ, চিত্র 1, 2, 3 পাশাপাশি 3টা চিত্রকে আঁকো। চিত্রে ধ্রুব বলের দ্বারা কৃত কাজ গ্রাফের মাধ্যমে দেখানো হলো।
একটু পজ করে রাখো। আবার লেখা হয়েছে না? হ্যাঁ। তো এখন আমরা কি দেখতেছি সবাই একটু খেয়াল করেন প্লিজ, লেখা স্টপ করে খেয়াল করেন। আমরা যদি এই গ্রাফটার দিকে লক্ষ্য করি, এই গ্রাফের সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটাই হচ্ছে কৃত কাজ। এই গ্রাফটার দিকে লক্ষ্য করলে এটারই সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটাই আমাদের কৃত কাজ। এই গ্রাফটার দিকে লক্ষ্য করলে সেম কথা। তাহলে লেখো চিত্র 1, 2, 3 থেকে দেখা যাচ্ছে যে চিত্র 1, 2 এবং 3 থেকে দেখা যাচ্ছে যে বল সরণ গ্রাফের বল বনাম লেখো বল বনাম সরণ গ্রাফের বল বনাম সরণ গ্রাফের দ্বারা সীমাবদ্ধ বল বনাম সরণ গ্রাফের দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলই সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলই হলো দেখছো ওই বলের দ্বারা কৃত কাজ, ওই বলের দ্বারা কৃত কাজ, ওই বলের দ্বারা কৃত কাজ। তো ভাইয়া এই তিনটার কম্বিনেশন করে আমি এখন আপনাদেরকে একটা অঙ্ক দিব, এটা HW করে আনবেন আপনারা, না পারলে আমি আগামী ক্লাসে করে দিব। এই তিনটার কম্বিনেশনে আমি একটা অঙ্ক দিচ্ছি। তো অঙ্কটা দেওয়ার আগে একটু বলি, আমাদের চারপাশে যে সকল ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন গুলো W = Fs বা W = Fs cos θ এই ধরনের সূত্রগুলো ব্যবহার করে করি, অর্থাৎ আজকে যে আপনাদের শুরুতেই আমি যে সূত্রগুলো দিয়েছি এগুলো সবই কিন্তু f এর মানকে আমরা ভিন্ন ভিন্ন ব্যবহার করি না, একটাই ব্যবহার করি। তাহলে এগুলো ধ্রুব বলকে দিয়েই হিসাব করা হয়েছে, ঠিক আছে? তো এই সূত্রগুলো ধ্রুব বলের জন্য। সো ধ্রুব বলের ক্ষেত্রে W সূত্র হচ্ছে W = Fs অথবা Fs cos θ অথবা W = F ভেক্টর ডট কি S ভেক্টর। তো ধ্রুব বল কি আমাদের দেওয়ার সময় হিসাব করে দিতে হবে, সর্বদা একই রাখা লাগবে। আমি কাউকে ধরো চড় মারতেছি, 3টা মারবো, প্রথমটা মারছি 5 নিউটনে, পরেরটা যদি 6 নিউটনে মারি তাহলে কিন্তু আর ধ্রুব হইলো না। যদি 5 নিউটনই মারি ধ্রুব। আবার ধ্রুব হবে প্রথমটা 5, তারপরটা মারলাম 6 নিউটন, তারপরটা মারলাম 7 নিউটন, তাহলে আবার ধ্রুব হারে বৃদ্ধি করতেছি, সেটাও ধ্রুব। কিন্তু ভাইয়া ন্যাচারালি একটা ধ্রুব বল আছে, একটু বলো তো কোনটা? বলের মান সর্বক্ষণই আমরা একই হিসাব করি, নিচের দিকে, মানে কি ওজন বল, অভিকর্ষীয় বল যেটা। সো আমাদের ধ্রুব বলের একটা বিশেষ এক্সাম্পল ন্যাচারালি, সেটা হচ্ছে কি বল? অভিকর্ষীয় বল বা কি ওজন বল। এটা আমাদের একটা বিশেষ ধ্রুব বল। ওকে, এখন এই অভিকর্ষীয় বল বা ওজন বলের ক্ষেত্রে যে কাজ হয়, অভিকর্ষীয় বল সর্বদা কার্যকর হয় কখন? কখন আমরা বুঝবো স্যার এখানে অভিকর্ষীয় বলের দ্বারা হইতেছে বা অভিকর্ষীয় বলের বিরুদ্ধে হচ্ছে? বারবার করে একটাই কথা, যদি হাইট চেঞ্জ হয়। কি হয়? হাইট চেঞ্জ হবে, হাইট নিয়ে আলোচনা হয়। যেমন আমরা যদি সিঁড়ি দিয়ে উঠি, হাইট চেঞ্জ হয় কি হয় না? আমরা যদি ফ্লাইওভার দিয়ে উঠি বা নামে, হাইট চেঞ্জ হয় কি হয় না? আমি একটা বস্তুকে খাড়া উপরে মারতেছি, হাইট চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? যখন খাড়া উপর নিচে অথবা তির্যক ভাবে উপর নিচে এই ধরনের ক্যালকুলেশন করি আমরা বা হিসাব করি, সেই ধরনের ক্ষেত্রে আমরা যে কাজ বের করব সেটা হচ্ছে আমাদের অভিকর্ষীয় বলের দ্বারা কাজ বা অভিকর্ষীয় বল দিয়ে আমরা যে কাজ পাবো সেটা। তাহলে কখন আমরা অভিকর্ষীয় বল ব্যবহার করব? স্যার যখনই উপর নিচের ব্যাপার আসবে, সেটা খাড়া উপর নিচে হইতে পারে, সেটা তির্যক ভাবে উপর নিচে হইতে পারে। তাহলে আমি মই দিয়ে বে উপরে উঠতেছি, তাহলে কোন বলের কারণে? অভিকর্ষী। সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি বা নামতেছি, কোন বলের কারণে? ফ্লাইওভারে উঠতেছি নামতেছি, কোন বল? অভিকর্ষীয় বল। তাহলে এই সকল সেক্টরে বল হিসেবে কাকে ব্যবহার করব? mg কে ব্যবহার করব, মনে থাকবে। তাহলে অভিকর্ষীয় বল বা ওজন বল দ্বারা কৃত কাজ। প্রত্যেকে দেখো, আমি 1 নাম্বার দেখাচ্ছি, 2 নাম্বার আর 3 নাম্বার আগামী ক্লাস আলোচনা করব। খাড়া ভাবে উপরে উঠা বা নামার ক্ষেত্রে ক্যাপসুল লিপগুলা খাড়া ভাবে উপরে উঠে নামে না?
তাহলে সেই ক্ষেত্রে আমরা খাড়াভাবে উপরে উঠাবা নামার ক্ষেত্রে আমরা জানি কাজ W = কি বলছি, বল ইনটু সরণ। তো এইখানে অভিকর্ষীয় ক্ষেত্রে বল বলতে নাম কি, mg, আর সরণ বলতে উপর নিচ সরণকে কি বলি, হাইট বলি না, সো h। সো আমাদের অভিকর্ষীয় ক্ষেত্রে কৃত কাজের ফর্মুলা হচ্ছে W = mgh। ছোটবেলা থেকেই জানি অভিকর্ষীয় ক্ষেত্রে কৃত কাজ হচ্ছে W = mgh। আজকে আর পড়াবো না, আজকে এই পর্যন্তই রাখবো, স্টপ করে দাও।